পাকিস্তানের থেকেই টাকা দেবে, এ দেবে, করবে, প্রলোভন দিছে। আমি ঘরের থেকে বাইর করে দিয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার পরে থেকে এই ওখানে পড়তাম, তো আমাদের থেকে খুব একটা কিছু টাকা নেওয়া যা লাগছে, আমরা নিজেই ম্যানেজ করে নিতাম কিছু। আচ্ছা, তারপরে ওখানে এসে শুনলাম যে ওখানে করাচিতে একটা নতুন হয়েছে, ইনস্টিটিউট হয়েছে, ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড বিজনেস, IPBA, ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দুই বছর আগে হয়েছে। এসব থেকে আমেরিকা থেকে ওরা তো ওরা ইস্ট পাকিস্তান থেকে কিছু রিক্রুটমেন্ট করবে। ওরা ভালো স্কলারশিপ দিতে হবে, 200 টাকা। 200 টাকা যে লট অফ মানে 100-100 টাকা ছিল একজন ক্লারিনের বেতন। তো যাক, ওখানে পড়তে গেলাম আর কি। ওখানে পড়তে 6 মাস পড়ছিলাম। তারপরে একটা গুজব রটে গেল যে ওরা স্কলারশিপটা বন্ধ হয়ে যাবে আমেরিকার থেকে। আচ্ছা, তো 200 রুপিস অ্যাফোর্ড করার মতো সুযোগ ছিল না। তো দেখলাম যে স্টেট ব্যাংক থেকে বলছে যে অফিসার লাগবে। দিয়ে দিলাম পরীক্ষা, ক্লাস ফাঁকি দিয়ে। তারপরে ওসব তো পরীক্ষা টরীক্ষার ব্যাপারে তো আমাদের ঝামেলা নেই, হয়তো 1-2 নম্বরে ছিলাম আমরা, বুঝলেন না? তো ওখান থেকে আবার ওই ব্যাংকিং এ ঢুকে পড়লাম। মানে ব্যাংকিং জীবন শুরু হয়ে গেল। ব্যাংকিং এ ঢুকে পড়লাম। আচ্ছা, এখন ব্যাংকিং ঢুকার অন্যতম কারণ হচ্ছে বাবাকে একটা হেল্প করা, তাই না? যারা আরো ছোট বড় ভাইটাই আছে তাদেরকে বাবাকে হেল্প করে প্রধান কারণ আমার। তাহলে আমি ওইটা কন্টিনিউ করতে পারতাম বা অন্য করতে পারতাম। আর ওই যে BCS পরীক্ষাটা, CSS পরীক্ষা টরীক্ষা, ওটাও বাদ পড়ে গেল। হ্যাঁ, ওই 5 বছরের জন্য গ্যারান্টি দিতে হলো যখন চাকরি করতে হবে। তো জায়গায় অত CSP TSP আমাদের তো রোল মডেল ছিল না। গ্রাম অঞ্চলে ডিড নট হ্যাভ একজন ছিল কনস্টেবল, একজন হয়তো হাতুড়ে ডাক্তার, একজন হয়তো স্যানিটারি ইন্সপেক্টর, আর কিছু ছিল উকিল মুক্তার। তো এই আসলটাই তো কাজে ওই উচ্চাকাঙ্ক্ষা অতটা ছিল না। মনে করে যেটা ভুল হয়েছে ওটা পরীক্ষা দিলেই কাজ হয়ে গেছে। আমার যারা জুনিয়র টুনিয়র ছিল তারা অনেকেই ওই CSP পেয়েছে, কেউ ইনকাম ট্যাক্স, কেউ অডিট ফডিটে ঢুকে পড়েছে আর কি। তারা ওই সেক্রেটারি হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেটা আই হ্যাভ নো আর কি। এই যে বইগুলো লেগেছে এগুলো বাংলাদেশে আমি ফরেন এক্সচেঞ্জের উপরে, ওই যে স্টেট ব্যাংকে ঢুকলাম ফরেন এক্সচেঞ্জে 62-তে, ওখান থেকে আর ছাড়বেই না আমাকে। আচ্ছা, 8 বছর ধরে রাখলো, ট্রান্সফার করে অন্য ডিপার্টমেন্টে যাবেন না, ছাড়তে দেয় না। ছুটিতে গেলে চ্যালেঞ্জ করে দেওয়া, ঢাকাতে এসে আবার ওই একই ঘটনা, ওই একই ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে। কাজেই ওই উপলক্ষে কিছু বইটই লেখছে, কেউ চেষ্টা করেনি। অনেকে ভালো ব্যাংকার ছিল, ভালো অনেকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব কম ছিল, কিন্তু তারা কোনোদিন লেখার খুব একটা চেষ্টা করেনি। বিদেশি বই, ইন্ডিয়ান বই থেকে রকম টকম কিনে গেছে। তো আমারটা বেসিক্যালি কিছু তো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু আমার যে বইটা আছে সেখানে এমন কিছু তথ্য আছে যেটা পাকিস্তানেরও কোনো বইতে নাই, বাংলাদেশে তো নাই। তো যাই হোক, সেটা গেল আমার কর্মময় জীবন। তো কর্মময় জীবনে তো আপনি জানেন যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, বিগ হাইয়েস্ট পোস্ট ইন বাংলাদেশ ব্যাংক। আর যদি গভর্নর, ডেপুটি গভর্নর তো সরকারি দেয়। আচ্ছা, তো সেখান থেকে ওখানে তো বেতন তো সরকারি, ওই গরিবী এলাকা থাকতে হবে। তারপরে চাকরি ছেড়ে দিলে, রিটায়ার করলে, তখন কিছুটা সামর্থ্য আসে, কয়েকটা ওই কনসালটেন্সি পাই গেলাম, ওয়ার্ল্ড ব্যাংকের,
IFC টেন্স এগুলো বেশ ভালো ইনকাম। এক মাসের যে ইনকাম বাংলাদেশ ব্যাংকে তার 1.5 বছরের সেই ইনকাম। income মানে right। তো তারপরে একটা ব্যাংকে বললো যে একটা ব্যাংকের থেকে বললো ফরেন ব্যাংক থেকে তুমি আমাদের দেশে আমাদের ব্যাংকে জয়েন করে অ্যাডভাইজার হিসাবে বাংলাদেশ ব্যাংক তোমার বেতন যা চাও তুমি যেতে নিতে পারবা। তারপর কি কারণে কি কাজ হবে, তো আমি দেখলাম যে ওই সুপারিশ করতে হবে বাংলাদেশ ব্যাংকে। আচ্ছা তো আমি তখন বললাম যে দালালি করতে আমি করতে চাই না, মাফ করে দাও। আচ্ছা, এই যে সার্থকতা, হ্যাঁ। এর আপনার আব্বা আম্মাকে দেখে যেতে পেরেছেন? না আমার ওইসব রিটায়ারমেন্ট করে বাবা আম্মা বেঁচে ছিলেন না, মা বেঁচে ছিলেন, তাও অল্প দিন। তো যাই হোক, আমার মা আমাদের পরে অবশ্যই আমার ছোট ভাইটাই ওরা খুব রিসোর্সফুল ছিল, তো ব্যবসা আমাদের নড়াইলে দুটো ইয়ে আছে, দুটো পার্ক আছে, না হয়তো আপনার সাতক্ষীরা থেকে লোক আসে ওখানে আচ্ছা পিকনিক করতে, পিরোজপুর থেকে আসে, তো ওখানে ইনকাম খুব ভালোই হয় আর কি। আপনার আমি দেখলাম যে শীতকালে একবার গেছে, ডেলি ইনকাম কোনোদিন 2-3 লাখ 4-5 লাখ টাকা পড়তে হচ্ছে, তাই না? আমার ছোট ভাই আর কি। তো আমি কিন্তু ব্যবসা একদম বুঝি না, তারাও ঠিকই বোঝে। আচ্ছা, তো ওখানে কোনোদিন 5,000 100-150 ইনকাম এই পিকনিক পার্টি আসে আর কি, বুঝলেন না? তো যাই হোক, এটা তো আমার স্যার সাবজেক্ট। মানে আমরা একটু আবার বাবা মার দিকে ফিরে যাই। আপনার বাবা কত বছর বেঁচে ছিলেন? মানে শেষের দিকে যখন উনি চলে গেলেন আর কি, তখন ওই সময়টার সময় মানে আপনি তখন ওনার কতটা টাচে ছিলেন, ওটা ওই স্মৃতিটাকে আপনার মনে পড়ে? ওরে তো 1976 এ মারা যান আর কি। 1976 তো ওরা বয়স তখন 70 প্লাস আর কি। 70 plus। হয়তো আগে তো বললাম যে হয়তো লেখার হয়তো জন্ম কবে, তবে আমি একটা হিসাব করে দেখছি 75 টাইপ হবে আর কি। মা অবশ্যই বেশি দিন বেঁচে ছিলেন, 85 টাইপ আর কি। মানে আপনি ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন তখন যখন উনি চলে যান আর কি, জি, মেয়ে থেকে যখন চলে যান বাবা, তখন কি আপনি ওনার ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন, একসাথে থাকতেন ওই সময়গুলো? ওই সময়টা বাবার দেশে থাকতেন, আমরা তো ঢাকা থাকতাম। আচ্ছা আচ্ছা। বাবা মা ওরা থাকতে চায়, কেউ দিন আমার না এখানে গ্রামে যারা গ্রামে থাকেন ওনাদের শহরে রাখাই যায় না। চার দেয়ালের মধ্যে চিকিৎসা যারা রাখছিলাম, কেউ দিন পরে থাকবে না, যাবে। কারণ বাবা মা দুজনেই গ্রামেই থাকতেন আর কি, হ্যাঁ। শহরে আসতেন না। ওই ভাইয়ের কাছে থাকতো, যে ব্যবসা করতো না, আমার কাছে থাকতো আর কি। আর মাও যখন মানে শেষ টাইমটাও উনিও গ্রামে ছিলেন? আচ্ছা, এই যে আচ্ছা অনেক গ্রামে ছিলেন। তো গ্রাম ভিত্তিক তখন গ্রামের লাইফটা অনেক সময় ভালোই ছিল আমার মতে আর কি, যদিও অভাব অভিযোগ ছিল, কিন্তু মানুষের ভিতরে প্রশান্তি ছিল, সততা, মানুষের ভিতরে মানুষের প্রতি একটা ইন্টারাকশন ছিল, সবার প্রতি প্রতিবেশীর প্রতি ছিল আর কি। তো স্যার আমরা অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছ থেকে একটা পরামর্শ বা উপদেশ চাই। আমাদের এই চ্যানেল সারা পৃথিবীর আমার অনেকগুলো দেশের মানুষ আমার সাথে ইনভলভ আছে, আমার এই চ্যানেল দেখে অনেকেই, ফ্রান্স, পাকিস্তান এবং ইন্ডিয়া, আরও আমার ইউএস এর কিছু আমার পেজে আছে, পেজের সাথে ইনভলভ আছে। আমরা একদম বলি ইউএসএ থেকে তারা কয়েকজন দেখেছে। হ্যাঁ, তো স্যার আমরা আপনার কাছে একটা উপদেশ চাই যে আসলে বাবা মাকে মানে একজন সন্তান সর্বোচ্চ লেভেলের ভালোবাসা কিভাবে দেখাতে পারে, সর্বোচ্চ লেভেলের, যেটা মানে অনুকরণীয়। অল্প 2-1টি কথায় আমাদের দর্শকদের জন্য আপনার এই পরামর্শ উপদেশটুকু আমরা চাইছি। আচ্ছা, বাবা মাকে সর্বত্র আমি যে 100% দিতে পেরেছি তা নয়, বুঝছেন না? সেটা পরবর্তী পর্যায়ে আপনি পর্যালোচনা করলে বলে যে আই শুড হ্যাভ গিভেন যে মোর দ্যান হোয়াট আই কুড, বাট আই ডিড মাই বেস্ট। ইয়েস, পাকিস্তানে যখন চাকরি করেছি তখন তো ভালোই বেতন পেতাম আর কি, কিন্তু আত্মীয় স্বজন সবাইকে, ভাই ব্রাদার সবাই দিতে হতো। ফাদারকে যতটা পেরেছি আপনার দিয়েছি, আমি যতটা পারি কৃষ্ণ সাধন করেছি,
মোটামুটি আর কি। অনেক সব বাসে বাসে আসা যাওয়া করছি অফিসে বেশিরভাগ। তখন তো অত ছিল না, অত ফুটারেরও ছিল না। হ্যাঁ, এখন তো সব এসি না হলে চলে না। এই যে গলায় বসে গেছে না, আমার এসি চালাই দিচ্ছে, বন্ধ করেনি সেজন্য। আপনার বাবা মা সম্পর্কে আপনি কিছু লিখতেছেন কি? আপনি তো লেখালেখির অভ্যাস আছে এবং খুব সুলেখক আপনি একজন। আচ্ছা, খুব বাবা সংস্কৃতিবান এবং খুব আচ্ছা, মা তো বুঝতেন যে আবার কখন, উনি তো MBBS ডাক্তার ছিলেন না, কিন্তু অসুখ হলে বুঝছেন, বড় ছিলেন না। অসুখ হলে তখন তো ডাক্তারও ছিল না আসলে সেরকম, হাতুড়ে ডাক্তার ছিল, তাদের ডেকে নেয়। হাতুড়ে ডাক্তার অত খারাপ ছিল না আমাদের এখানে। ওদের সম্পর্কে আমার একটা লেখা আছে ফেসবুকে, এক হাতুড়ে ডাক্তার, তার নাম ছিল বিপদ ভঞ্জন। বিপদ ভঞ্জন, সে মনে হতো যে আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবে। হ্যাঁ, তাহলে আপনার এই ছিল না, ওয়েস্ট বেঙ্গলের মিনিস্টার ছিল বিধান রায়, বিধান রায়। বিধান রায়, বিধান রায়ের ছোট ভাই, রায়। বিধান রায়ের মতো সে দেশে ওষুধ দিত, এক পাচন টাচন যাচ্ছে তাতে কাজ। তখন তো চিকিৎসা তো এরকমই ছিল স্যার। আচ্ছা, জটিল ছিল না, তবে মহামারীতে কিন্তু মানুষ শূন্য হয়ে যেত আর কি। মানে করোনা যেভাবে না, শুধু তো ওই সময়, কলেরা, স্মল পক্স, কলেরা, ওই সময়গুলোতে টাইফয়েড, পক্স, ম্যালেরিয়া, বসন্ত এগুলোই হতো, গুটি বসন্ত। এই চারটে অসুখে, সংক্রামক অসুখ। টাইফয়েড, স্মল পক্স, কলেরা, ম্যালেরিয়া, এই কারণে বেশিরভাগ মানুষ মারা যেত, তাই না? এগুলো কন্ট্রোল করার ফলে পপুলেশন বাড়ছে। রাইট। আপনার সাথে শিক্ষার, স্যার আমার মনে হয় শিক্ষার সাথে সাথে মানুষের এই জ্ঞানগুলো আসছে। তাও ডিহাইড্রেশন হলে মানুষ মারা যায়। এই যে আগে তো সামান্য একটা পুকুরে পানি থাকতো, তার ভিতরে ওখানে এই সমস্ত ইয়ে হয়ে যেত। আর আবর্জনা এটা ওটা সব গ্রাম স্যানিটেশন ব্যবস্থা ভালো ছিল না, মানে খুবই বাজে অবস্থা ছিল। তো আর লেখাপড়াও আমাদের এলাকায় মুসলমানদের ভিতরে ছিল না, হিন্দুদের ভিতরে একটা ছিল, এলাকা ছিল আপনার কালিয়া একটা উপজেলা আছে এখন। কালিয়া উপজেলাতে আপনার 17 ICS অফিসার, মাইন্ডেড 500 গ্রাজুয়েট হিন্দু। সেখানে আপনার এই ছিল ওই যে আপনার উদয় শঙ্কর, রবি শঙ্কর, ওদের বাড়ি। সুচিত্রা সেনের মামা বাড়ি ওখানে। ওটা মানে ওই জোনটাই খুব হাইলি এডুকেটেড একটা জোন ছিল, মানে আচ্ছা। আর ওটা সারা ভারতে তাদের ব্যুরোক্রাসিতে তাদের স্থান ছিল। দ্যাট ইজ দ্য 500 গ্রাজুয়েট, যেখানে আমাদের গ্রামের এলাকার ভিতরে একজনে পাওয়া যেত না। তো সেখানে কাজেই ওইটা স্কুইড ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন ফ্যাসিলিটি, সেটা কারণে তো যাই হোক, সেটা তো ইংরেজের তৈরি করা। তো আই ডোন্ট ব্লেম দি হিন্দুজ ফর দ্যাট। ইংরেজদের তৈরি করেছে তারা, এরকম একটা থাকবে, আলাদা থাকবে, একজন অত্যাচার করবে আর একজন সেটাকে তাদের সাথে যুদ্ধ বাঁধবে। তারা হিন্দু মুসলমান যুদ্ধ বাঁধা যেত, তো ওরা তো এইভাবে আর কি ডিভাইড অ্যান্ড রুল, মারামারি, ডিভাইড অ্যান্ড রুল, মানে বিভেদ সৃষ্টি করে দাও এবং এখানে শাসন করো। জসিমউদ্দিনের যে সমস্ত আছে না, স্বজনবাদী আর ঘাটটাট, ওই সব সৃষ্টি করতো ওখানে আর কি। তো আপনার মা বাবার তো আপনার লাইফ লাইন, মা বাবা আপনার লাইফ লাইন, তাদের আদর্শ ছাড়া তারা তো আপনার তারা আদর্শ তো শিখবে, তাই না? তারা যদি নিজস্ব সৎ হয়, ধর্মপরায়ণ হয়, ধর্মপরায়ণ মানে যে মাথায় যে খুব একটা থাকতে হবে তা না, যে তারা আদর্শিক ভাবে যে ব্যাপারটা আদর্শিক। এখন তো মাথায় করে আর পেটের ভিতরে থাকে আলাদা একটা মাথা, সেরকম। তো দে শুড সেট দেমসেলফ, তাই না? তারা এভাবে, যেমন আমার কথাই বলি, আমার ছেলে পেলে 4 জন আছে, তো ওই লাইনের ভিতরে নাই, ওই যে একটা 2 পয়সায় ফালতু করে ইনকাম করবে, অমুকটা ঘুষ করবো তা না। আমার কাছে কতজন আসছে যে পাকিস্তানের থেকেই
টাকা দেবে, এ দেবে, করবে, প্রলোভন দিছে। আমি ঘরের থেকে বাইর করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন এমপি আছে, এমপি এসে হম্বিজম্বি আরম্ভ করছে, আপনারা এই করেন সেটা, তুমি বেরো যাও, তুমি আমার পারমিশন ছাড়া আসবে না। জি, জি। পুরোনো এক্স এমপি আর কি, তাও নাম বলি, কিন্তু আপনার কাজী আনোয়ার হোসেনের, আনোয়ার হোসেন কাজী জাফরের ভাই। আচ্ছা আচ্ছা বাইক না, ভাইপো। কাজী জাফর আমার আবার এসে মানে আমার পাশে থাকতো। আচ্ছা আচ্ছা তো সে এসে এরকম ধম্বি করছে। তো আমি কাছে যে এরপর থেকে আমার পারমিশন নিয়ে অপমানিত চলে গেছে, যে হার্ট অ্যাটাক করছে। রাত্রেবেলা আমি অফিস থেকে আসলে আমার বড় ছেলে বলতেছে, আব্বা আপনি কাউকে বকা দিচ্ছেন নাকি? আছে কেন? কয় যে তার বন্ধুর খালু। কাজে আই ডিডন্ট অ্যালাউ এনিথিং লাইক দ্যাট। এবং সেই জন্য আপনার একটা বাপ মা যদি সৎ হয় সৎ হয়, ছেলে পরে নরমালি বেশ কষ্ট করতে হয়েছে আমাদের। কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো সরকারি, স্টেট ব্যাংকে যখন ছিলাম তখন তো টাকা কবলে প্রাইস লেভেল খুব কম ছিল, তাই না? সেটাই। এখানে এসে তো দেখে যেতে নাই, তো বেশ কষ্ট করতে হয়েছে, বহুত কষ্ট হয়েছিল। প্রলোভনও ছিল, প্রলোভনকে জয় করতে পারলে ছেলেপেলের ভিতর সেটাই প্রভাব পড়বে স্যার, রাইট। তারপরে ধর্মকর্মের কথা বললো, সেটাকে প্রতিবেশীদের প্রতি এ হবে, গরিবের প্রতি একটা থাকবে। দায়িত্ব আছে। এই যে আমার কাছে টাকা নাই, বুঝছেন না, আচ্ছা এখনো খুব নাই, 27 বছর আগে দেব। তো আমি প্রতি মাসে 10,000 টাকা আমার গ্রামের যাতে 20 জনের ভিতরে 500 টাকা করে দিয়ে দিই। যাক আলহামদুলিল্লাহ। যাদের কোনো মহিলা বিরুদ্ধে বা যাদের কোনো ই নাই, খুবই স্মল অ্যামাউন্ট, বাট ইট ইজ স্টিল হেল্প, গ্রেট হেল্প তাদের জন্য। তো আমার দেখা দেখে পোলারাও দেখে বলছে যে আপনারা যখন থাকবেন না আমরাও থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাই আপনার। আর প্রায় তো এখন তো বিকাশ হয়ে গেছে, তো 2 দিন পরে পরে টেলিফোন আসে যে বিকাশ করেন, অপেক্ষা থাকে আর কি, যে স্যার এখন থেকে একটা বিকাশ খরচ আসবে। বকা জকা। আমরা একটা প্রবাদ জানি, আচ্ছা, বকা জকা খুব লাইক ফাদার লাইক সান, রাইট। ফাদার লাইক সান। প্রথমে রাজি হই না, বকা জকা দিয়ে তারপরে ফটাতে গেছে না। বেশি কিছু কিছু আছে ইচ্ছা করেই করে, কিন্তু অনেক আছে নিডি আছে, রিয়েল নিডি, তাদের দিতে হয় আজকাল, তাদের দিতে মনে করে, বোঝাই যায় যাদের নিডি তারাও তো ই করবে না। তো এইসব আদর্শটা তো থাকতে হবে, তাই না? তো আত্মীয় স্বজনের প্রতি তাদের হক যেটা আর কি, হক আছে সেটা পালন করতে হবে, এবং সবার সাথে একটা থাকতে হবে, গুড বন্ডিং থাকতে হবে। চাকর বাকর যারা থাকে, আপনার কাজের মহিলা, তাদের প্রতি সম্মান রাখতে হবে। 100%। এই যে আপনার আমার মেয়ে আছে না, ও তো এই করে, যে একটা কাজের মহিলা আছে বয়স্ক, খুব ভালো, তো তারা আপা এবং আপনি ছাড়া কথা বলে না, জি জি। বুঝলেন না? আপনার শিক্ষা স্যার, এখন আপনি যেটা শিখছেন আপনার বাবা মার কাছ থেকে, আপনার সন্তানরাও সেটাই শিখেছে। আর তো একদম আপনি সফল বাবার সফল সন্তান, এবং আপনি সফল বাবা, আপনার সন্তানরা সফল সন্তান, আলহামদুলিল্লাহ। আমরা 3টা জেনারেশনের কথা শুনলাম স্যার, আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো। আমি আবার এক পিয়ন দপ্তরে, আবার অফিসে তো এখন গেলে তো আগে অনেক স্লিপ টিলিপ দিয়ে যেতেন, আমার অনেক দরজা খোলা আছে, হ্যাঁ না? তো সেজন্য এখন যদি আমি যাই এতদিন পরে আমাকে ঘিরে ধরে সব, তো দ্যাট ইজ এ স্যাটিসফ্যাকশন। টাকা দিয়ে কি হয়? টাকা করে তো আমি তো, আমার তো যত বাংলাদেশে যত ধনকুবের আছে সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, খাতের জহুরুল ইসলাম, তারপরে সালমান খানের এদের আছে, লতিফুর রহমান, জেনারেল আমজাদ, সব পার্সোনাল রিলেশন ছিল। কিন্তু বাই অ্যান্ড লার্জ থেকে সবারই অস্বাস্থ্য। লতিফুর রহমানের বন্ধু মানুষ ছিল, তো তার মেয়েটা মেরে ফেললো, তা তো জানেনি না। আচ্ছা, 2 নম্বর, এখন তার ভাই ব্রাদারদের ভিতরে কেস আরম্ভ হয়ে গেছে। তারপরে পার্সোনাল লাইফে দে আর নট হ্যাপি অ্যাকচুয়ালি। আর একজন ছিল আমার সবচাইতে ঘনিষ্ঠ, শিকদার জয়নুল হক শিকদার, একজনের যার নাম প্রায় আসতেছে। তিনি
যেভাবে মানুষ যেভাবে সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমার সাথে খুব আমাকে খুব সময় করতেন আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্যান্য সবাই যাতে সুবিধা আনতে হবে, ওনার ব্যাংকেতে এমডিও ছিলাম তো আমি ওখানে। আচ্ছা আচ্ছা, ন্যাশনাল ব্যাংক, হ্যাঁ ন্যাশনাল ব্যাংক, না ওনার ন্যাশনাল না, ফার্স্ট সিকিউরিটি। First সিকিউরিটি ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে এমডি ছিলাম। তো যাক ওটা গল্প বললে এর চেয়ে বড় গল্প বই লেখা যাবে, তাই আমি বলতে চাচ্ছি না। তবে স্যার আপনি লেখেন, জাতির জন্য কিছু লিখে যান, আপনার লেখা যা সুন্দর, একবার শুরু করলে মনে হয় না যে এটা শেষ হবে, মানে পড়েই যাই লেখা ছন্দ, সামগ্রিক গতি, ওইসব লিখতে গেলে আপনার অত্যন্ত উচ্চ মার্কের। সত্যি কথা লিখতে গেলে গড়াই চাপাতি লাগবে। আপনি লিখে যাবেন, স্যার, তবুও যারা সত্য কথা বলে তারা লিখবেই, বলবেই। আপনি লিখে যাবেন, নাহলে আমরা জানবো কোথায়। আজকে তো অনেক স্যার আপনার তো হারানোর কিছু নাই, আলহামদুলিল্লাহ। শেখদার সাহেবের কথা বলছিলাম, উনি আমাকে বলছেন একদিন যে মারা গেছেন তো, আমার ডেলি ইনকাম 1 কোটি টাকা। আমেরিকা আছে, বাংলাদেশে আছে, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, 1 কোটি টাকা, কিন্তু ছেলেমেয়েদের ভিতরে শান্তি নেই। তাহলে স্যার মানে এই পরামর্শ বা এই উপদেশটা সব বাবাদের জন্য এবং সন্তানদের জন্য একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে, যে ভালো সন্তান পেতে হলে আগে ভালো বাবা হতে হবে। হ্যাঁ, তো স্যার, দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিব। আচ্ছা, আপনার কাছ থেকে আমি তো আসলে বলতে গেলে সন্তানদের তো সব ভালোবাসছে, স্নেহ করছে, চেষ্টা করছে, কিন্তু ওদের যে লেখাপড়া মানুষটার দিকে ওর মায়ের ছিল বেশি অবদান। শি ওয়াজ ভেরি রিসোর্সফুল। হ্যাঁ, তো আমি অফিসের কাজে এত ব্যস্ত থাকতাম যে যতটা দিয়ে এখন মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য মিস্টেক আই ডিড, যে আমি আরো বেশি অ্যাটেনশন দিলে আরো ভালো হতো আর কি। ম্যাডাম কি বেঁচে আছেন? না, উনি তো মারা গেছেন, চলে গেছেন। তো আমার ওইখানে আমার মনে হচ্ছে আই মেড দ্য মিস্টেক, এটা অস্বীকার করি না। আমি যদি নিজেই পড়াই, তাই না, নিজেই পড়াইতাম, স্কুলে তো আর কত কি পড়াই স্যার, এখন তো পড়াশোনা হচ্ছে না, বাচ্চারা যে কি অবস্থা, এখন নতুন কারিকুলাম আনার পরে তো বাজে একটা অবস্থা। স্কুলে তো ধরেন ওই পাঠ্য বই পড়ে, পাঠ্য বইয়ের বাইরে তো হাজার রকম অনেক বই আছে, না পড়লে জানা যাবে না। সেটাই। এইটা কিছুটা অবহেলা হয়েছে। তো স্যার, আমরা আসলে আরো আপনার গল্প শুনতে ভালোই লাগতেছে, মনে হয় যদি সারা রাত শুনতে পারতাম মনে হয় ভালো লাগতো, মানে অতৃপ্ত থেকে গেলাম আর কি। তো আপনার সাথে আমরা আরেকদিন বসবো, মানে আনলিমিটেড সময় নিয়ে গল্প শোনার জন্য। তো আমরা দর্শকদের কাছে বিদায় নিচ্ছি, যে আসলে এমন একজন গরিব মানুষ আমাদের দেশে আছে, সৎ, নিষ্ঠাবান। আল্লাহ ওনাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে পৃথিবীতে সুখ শান্তি পরিবার নিয়ে, ওনার মতো সুখী মানুষও আমার মনে খুব কমই আছে। তার মূলেই হচ্ছে উনি একজন সৎ এবং আদর্শবান মানুষ। তো আজ আমাদের সাথে ছিলেন আমাদের গল্প বাবা মা এই চ্যানেলের উপদেষ্টা আমাদের ওহাব স্যার। উনি আমাদেরকে সঙ্গ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকে সব মিলিয়ে আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ, যে স্যারের কাছ থেকে এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা সারা বিশ্বের সকল সন্তানের জন্য পাথেয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে বলতে চাই, প্লিজ স্যার, যে আমাকে এখানে নিয়ে এসে আমার জন্য একটা সৌভাগ্য যে আজকে সৈয়দ আশরাফ আলী স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে এমনি ওভার টেলিফোন আলাপ হয়, উনি আমার বন্ধু ফ্রেন্ড। তারপরে হচ্ছে এসএমএলের, আমরাও এসএমএলের ছাত্র, ওনার অনেক জুনিয়র আমরা, কিন্তু ওনার লেখনী যে কত চমৎকার, যে পড়েছে শুধু তারাই বলতে পারবে। তো এই লেখনীটা অব্যাহত থাক এবং জাতির জন্য উনি কিছু দিয়ে যান। আর আমরা যেন না বলি বড় ভালো লোক ছিলেন, যেটা আমাদের অভ্যাস, আমরা যেন তাকে হারানোর পরে বলি আর কি। জি জি, আমরা যেন বেঁচে থাকতে মূল্যায়ন পরে বলি বড় ভালো লোক ছিলেন, কিন্তু বেঁচে থাকে কালীন আমরা তার মূল্যায়ন করি না। সুতরাং আমরা সৈয়দ আশরাফ আলী স্যারের যথাযোগ্য মূল্যায়ন হোক, সবাই তার সততা এবং তার নিষ্ঠা, তার কর্তব্যপরায়ণতা দৃষ্টান্ত গ্রহণ করুক। সবাইকে ধন্যবাদ।